তাহলে আজকের ক্লাস শুরু করছি। আজকের মূল বিষয় হলো আকারগত প্রমাণ, অর্থাৎ কিভাবে আকারগত প্রমাণ গঠন করতে হয় সেই বিষয়টি আজকে আমরা জানবো। তো সর্বপ্রথমে প্রশ্নটি জেনে নিই। আকারগত প্রমাণে যে প্রশ্নটি থাকবে সেটি হলো যে আকারগত প্রমাণ কাকে বলে, এটা সামনে থাকতে পারে। তার পরবর্তীতে যে মেন যেটা প্রশ্ন, নিচের যুক্তিটির বৈধতার আকারগত প্রমাণ গঠন করো, অর্থাৎ এইটা হচ্ছে মেন শব্দ। এইটা যেমন শর্তমূলক এখানে শর্তমূলক, পরোক্ষমূলক এখানে পরোক্ষ লেখা আছে, এগুলো সব একই থাকবে। এই শব্দটা তার আকারগত প্রমাণ। তার মানে আকারগত প্রমাণ গঠনের জন্য আমাদের মেন যে বিষয়টি সেটা হলো একটি লজিক দিয়ে দিবে, সেই লজিকের একটি সিদ্ধান্ত থাকবে, সরাসরি এই সিদ্ধান্তটাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখি কিভাবে প্রমাণ করতে হবে। আমরা সর্বপ্রথমেই লজিকটাকে সারিভাবে সাজিয়ে নিলাম। এই লজিকটা কোর্সিনে থাকবে, খাতাতে তোলার সময় এভাবে সাজিয়ে নিতে হবে। আমি সুবিধার্থে আবার ডবল করে লিখলাম না। আর সবসময় মনে রাখবে সিদ্ধান্ত ডান পাশে থাকবে। বোর্ড কোর্সিনে কিন্তু সিদ্ধান্ত এখানেও থাকতে পারে, সিদ্ধান্ত সবসময় লজিকের সর্বশেষ আশ্রয় বাক্যের ডান পাশে থাকবে। এই জিনিসটা তার মাথায় থাকে। ওকে, এখন এই লজিকটাকে সমাধান করার জন্য আমাদের এই 1 নং এবং 2 নং সারি থেকে অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধিমালা প্রয়োগ করে এইটি প্রমাণ করে দিতে হবে। এখন তাহলে ক্যালকুলেশন শুরু করি। এখন ক্যালকুলেশন তো এখানে আসলে সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন বোঝানো সম্ভব না। যারা আসলে সূত্র পারো, লজিক পারো, কিন্তু আকারগত প্রমাণ কিভাবে গঠন করতে হয় এটা পারো না, তাদের জন্য এই ক্লাস। আর আমি বারবার প্রতিটা ভিডিওতে বলছি, যারা ক্লাসের সূত্রগুলো পড়োনি তারা সূত্রগুলো পড়বে এবং সূত্র নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে আবারও রিপিট করে বলবে যে ভাই সূত্রগুলো বোঝাইতে হবে, তাহলে আমি বুঝিয়ে দেবো। অবশ্যই এই প্রয়োগের জন্য অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির সূত্রগুলো ঠোঁটস্থ থাকতে হবে, মুখস্থ থাকতে হবে এবং বুঝে মুখস্থ থাকতে হবে। তাছাড়া এখানে এসে আর কিছুই বুঝতে পারবে না। ওকে, তাহলে আকারগত প্রমাণ মানে কি বললাম, এই 1 এবং 2 নং থেকে এই সিদ্ধান্তটাকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করব আমরা শুরু করি। এখানে বিষয়টা ছোট থাকলেও বিষয়টা জটিল আকারে আছে। তো এজন্য আমরা এই ক্যালকুলেশনের সমাধানের জন্য এই বাক্যটাকে আগে এইচএস মিল করে নেব। তাহলে এইচএস মিল করার জন্য টিটাকে সামনে লাগবে, তাহলে টিটাকে আমরা কম করে সামনে নিয়ে নেব। অর্থাৎ প্রথম ধাপটা কি অবলম্বন করলাম, 2 নম্বর বাক্যকে কম করলাম। এটা একটা প্রতিস্থাপন বিধির সূত্র। তারপরে টি সামনে আছে, ঠিক আছে। এখন টি সামনে থাকলেও আমাদের এই এখানে ইমপ্লাস না আসা পর্যন্ত কিন্তু ম্যাচিং করতে পারবো না। তাহলে ইমপ্লাস আনার জন্য এখানে একটা নেগেশন দরকার। তো নেগেশন তো আমরা একটা যুক্ত করতে পারি না, 2টা যুক্ত করতে হবে, অর্থাৎ নেগেশন টি এস। এটা আমরা যে কাজটি করলাম সেটা হলো 3 নং সারিতে ডাবল নেগেশনের সূত্র প্রয়োগ করলাম। এই 3 নং সারিতে যেটা করলাম সেটা হলো ডাবল নেগেশনের সূত্র প্রয়োগ করলাম। ওকে, এবার 5 নং সারিতে আসি। এখন ডাবল নেগেশন প্রয়োগ করেও আমাদের এখানে ইমপ্লিফিকেশনের সূত্র প্রয়োগ করতে হবে। সেটা হলো ইমপ্লিফিকেশন আমরা কি জানি, যে যদি ইমপ্লাস থাকে তাহলে ইমপ্লাস থেকে ভেল হয়, আর ভেল থেকে ইমপ্লাস হয়। এবার ভেল আছে, ভেল থেকে ইমপ্লাসে আসবো, তো ইমপ্লাস আসার জন্য একটা নেগেশন কমে যায়, কমে গেল, ভেলটা ইমপ্লাসে পরিণত হলো, এখানে এস থাকলো। এগুলো কিন্তু সূত্রের প্রয়োগ, আমি বারবার বলছি সূত্র না জানলে কিন্তু এগুলো বোঝা যাবে না। তাহলে 4 নাম্বারটা কি করলাম, আমরা ইমপ্লিফিকেশন করলাম। আচ্ছা, এখন এই যে আমি যেটা বললাম ম্যাচিং, এই টি ম্যাচিং হলো এখানে নেগেশন আসার কারণে টিটা আমরা ক্যালকুলেশন করতে পারবো না, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এস আর এসটা ম্যাচিং হয়ে গেছে। তাহলে আমরা কি জানি, যেহেতু আমাদের লাগবেও টি, এস এর কোনো প্রয়োজন নাই, তাহলে এই 5 আর 1কে যদি আমরা বিচার করি তাহলে এটা এইচএস হয়ে গেছে, অর্থাৎ পি ইমপ্লাস কিউ। এই যে কিউটা মিলে গেল, তাহলে এইচএস করলে কিউ বাদ থাকলো নেগেশন টি ইমপ্লাস এইটি, অর্থাৎ 5 নং এবং 1 নংকে আমরা এইচএস করলাম। এবার যেহেতু আমাদের 2টা টি প্রয়োজন নাই, একটা টি প্রয়োজন আছে, এখন এই জিনিসটা নেগেশন আমরা অতিরিক্ত আছে, এই নেগেশন আমাদের তুলে দিতে হবে। তো নেগেশন তার একটা তুলে দেওয়া যায় না, এই বাক্যটাকে আবারও ইমপ্লিফিকেশন করতে হবে। 6 নাম্বারটাকে আবারও কি করলাম, ইমপ্লিফিকেশন। এখানে বেশিরভাগই প্রতিস্থাপন বিধির সূত্র প্রয়োগ করতেছে। এবার 8 নম্বরে কি হয়, এখানে 2টা নেগেশন থাকলে আমরা কি জানি, যেমন ডাবল নেগেশন করে 2টা নেগেশন নিতে পারি, আবার ডাবল নেগেশন করলে 2টা নেগেশন মুছে দিতেও পারি। অর্থাৎ 7 নম্বর কি হলো, ডাবল নেগেশন। তাহলে 7 নম্বরকে ডাবল নেগেশন করে 2টা নেগেশন মুছে দিলাম। এবার দেখো এখানে কি আছে, এখানে টি ভেল, এখানে টি, অর্থাৎ 2টা জিনিস যদি একই রকম থাকে আর মাঝখানে ডট আর ভেল থাকে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি 2 পাশে একই রকম জিনিস এবং মাঝখানে ডট অথবা ভেল, এই জিনিসটা থাকলে আমরা কি সূত্র করতে পারি, প্রতিস্থাপন বিধির শেষ যে সূত্র টোটোলজি, অর্থাৎ 2টা জিনিস থাকলে আমরা একটা পরিণত করতে পারি। এই 8 নং সারিটা হলো টোটোলজি। এই যে আমাদের টিটা প্রমাণ হয়ে গেছে। আমি এই লজিকটাতে যেটা মেন বিষয়টা বোঝাতে চাচ্ছি, আমি কিন্তু এই ক্যালকুলেশন কাউকে বোঝাতে চাচ্ছি না, কারণ ক্যালকুলেশন সূত্র না পারলে বুঝবে না। আমি জানতে চাচ্ছি যে আকারগত প্রমাণটা কিভাবে গঠন করতে হয়। একটি লজিক থাকবে, সেই লজিকের সিদ্ধান্ত থাকবে, তারপরে ধাপে ধাপে ক্যালকুলেশন করে করে এই সিদ্ধান্তটাকে প্রমাণ করার নামটাই হলো আকারগত প্রমাণ। আমি এইটা জানাতে চাচ্ছি,
এই এখন যদি কেউ ইমপ্লিফিকেশন সূত্র না পড়ো যে আপনি এখানে কিভাবে ইমপ্লিফিকেশন হলো বুঝিয়ে দেন, এইটা কিন্তু এই ক্লাসে সম্ভব না। এটা হচ্ছে সূত্রের ক্লাস। ইমপ্লিফিকেশন কিভাবে প্রয়োগ হয়, এইচএস কিভাবে প্রয়োগ হচ্ছে, ডাবল নেগেশন কিভাবে প্রয়োগ হচ্ছে, এগুলোর জন্য সূত্রের ক্লাস করতে হবে। এটা হলো যারা সূত্র বোঝে তারা এসে লজিক সমাধান করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হলো, আমাদের টি প্রমাণ হয়ে গেছে। আমরা এখানে লিখে দেব proof। অর্থাৎ এই নিচে কিন্তু আবার ব্যাখ্যা দিতে হবে। তোমাদের যাদের কাছে শিট আছে, যারা শিট নিয়েছো, এই কথা অবশ্যই এর আগে কোনো ক্লাসে বলি নাই। এই যে নিচে যে প্রশ্ন যে প্রমাণ হলো, আমি যে এখানে একটা ক্যালকুলেশন করলাম না, এই লজিকটাতে একটা ক্যালকুলেশন করলাম, কিভাবে ক্যালকুলেশন করলাম, কত নং সারির কোন কাজ করলাম, এই টোটাল বিষয়টা এই নিচে এসে ব্যাখ্যা দিতে হবে। যে আমি 2 নং সারির কম করে 3 নং সারি পেয়েছি, 3 নং সারি ডাবল নেগেশন করে 4 নং সারি পেয়েছি, এভাবে প্রত্যেকটা সারি ব্যাখ্যা দিতে হবে। আর ব্যাখ্যা না দিলে নাম্বার যে স্যাররা দিবে না তা না, স্যাররা মূলত লজিকটা দেখবে, তবে ব্যাখ্যাটা দিলে স্যার পরিপূর্ণ নাম্বার দিবে। হয়তো বা এটা একটা 10 মার্কের লজিক, উপরে হয়তো বা বললো আকারগত প্রমাণ কাকে বলে, এখানে লিখলে একটু, তারপর নিচে ব্যাখ্যা দিলে তখন 10-এর মধ্যে এমনও হতে পারে তোমাকে 10ও দিয়ে দিতে পারে স্যার। আর যদি লেখার মধ্যে একটু ভুল ত্রুটি হয় তখন দেখা যাচ্ছে 2-1 মার্ক দিবে। তবে লজিক যদি ভুল হয় তাহলে কিন্তু নাম্বার দিবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা লজিকটা করার পরে নিচে ব্যাখ্যা দিব। আমার যে আকারগত প্রমাণের শিট দেওয়া আছে, ওই শিট থেকে এই লজিকগুলো করবে। আর আকারগত প্রমাণের জন্য যে মূল লজিকগুলো, এই যে এখানে সব আমি তোমাদের শিট করে দিয়েছিলাম, এই যেগুলো তো হচ্ছে আমাদের লজিক। এখান থেকে আসার আগে কমন আসবে। এখানে মোটামুটিভাবে 23টি লজিক আছে, তবে কিছু লজিক রিপিট আছে। যেমন যে এখন আজকে যে এইটা সমাধান করলাম, এইটা এখানে আছে, আবার এই লজিকটি এইটা এই সেম লজিক, শুধু মান চেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, তো একটা বিষয় মাথায় রাখতে হবে, লজিক কখনোই হুবহু কমন আসবে না। লজিক কখনোই হুবহু কমন আসবে না, লজিকের মান চেঞ্জ করে দেবে ওরা। এই যেখানে এস ইমপ্লাস টি আছে, এখানে এস ইমপ্লাস টি না দিয়ে এ ইমপ্লাস বি দিতে পারে, অথবা ডাব্লিউ ইমপ্লাস ওয়াই দিতে পারে। কি যে দিবে এটা বলা মুশকিল, আমাদের সঠিক নিয়মটা জানতে হবে, নিয়মের মাধ্যমে সমাধান করতে হবে। তো ঠিক আছে, এভাবে তোমরা আকারগত প্রমাণগুলো সমাধান করবে। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি করে ফেলো, আর ভিডিওতে লাইক দেবে অবশ্যই, কারণ আর কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের সমস্যাটা কি, মূল বিষয়টা, সমস্যাটা জানাইতে হবে। তাছাড়া তো আমি বুঝতে পারবো না কোন টপিকে তোমাদের সমস্যা থাকতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো।